চলার পথে পথে সম্ভাবনার অনেক আলো ছড়িয়ে আছে। দেব না তো আর অন্যদিকে মন, যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপনজন। হৃদয়ে আগে শুধুই বাজে কর্মই জীবন, হৃদয়ে আগে শুধুই বাজে কর্মই জীবন। বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রাম, কৃষিবিদ মোহাম্মদ শহীদুল হাসান খোকা এই গ্রামে গড়ে তুলেছেন বগুড়া ফার্মিং কমপ্লেক্স নামে একটি বিশাল প্রতিষ্ঠান। যুব উন্নয়ন অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় মুরগির বিষ্ঠা দিয়ে তিনি গড়ে তুলেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। সেই প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদনও করছেন তিনি। আমরা আজ শুনব শহীদুল হাসান খোকার গল্প। খোকা ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার এই বগুড়া ফার্মিং কমপ্লেক্স কবে প্রতিষ্ঠা করলেন? এটা আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসলাম 1988 সালে। তারপরে 1989 সাল থেকে এটা আমরা প্রতিষ্ঠা করি আর কি। মানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে? কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে। আচ্ছা, সরাসরি এই কাজেই যুক্ত? এই কাজেই যুক্ত হয়েছে। মানে ঠিক কোন প্রেরণা বা কি কারণে আপনার কাছে এটা মূলত এটার সাথে যুক্ত হওয়া? আমার বড় ভাই ডক্টর মুশিউর রহমান, উনি আইডিয়াটা দেন আমাকে যে তুমি কৃষিবিদ হিসাবে বের হয়ে এসে চাকরির খোঁজে না যে নিজে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করো, যাতে আমরা চাকরি দিতে পারি, চাকরি না করে। এই আইডিয়া থেকেই আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু হয় আর কি। শুরুটা করলেন কোন সেকশনটা দিয়ে? প্রথমে মুরগি নিয়ে কাজ শুরু করি, এবং মুরগিরও এখন যেমন ব্রয়লার করছি, তখন আমরা ডিমের মুরগি নিয়ে কাজ শুরু করেছি। আচ্ছা। এবং ডিমের মুরগি নিয়ে কাজ শুরু করে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এইগুলো সেক্টরে গিয়েছি আর কি। মূলত ডিমের মুরগির ড্রপিংস ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটা সমস্যায় পড়ি। ড্রপিংস ম্যানেজমেন্ট মানে একটু যদি? মানে মুরগির বিষ্ঠা ব্যবস্থাপনা। আচ্ছা আচ্ছা। মুরগির বিষ্ঠা বাইরে আমরা যদি ওপেন লিটারে ডাম্পিং করি, জমাই, তাতে দুর্গন্ধ হয়, এলাকা দূষিত হয়ে যায়, দুর্গন্ধ দূষণ হয়। তো সেখানে দেখলাম যে আমরা এই বিষ্ঠাটাকে আমরা কি কাজে লাগাতে পারি। যুব উন্নয়ন প্রশিক্ষণের কারিগরি সহায়তায় আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করি, এবং বায়োগ্যাস প্ল্যান্টের প্রয়োজনে আমরা পরবর্তীতে গরুটা করি। মুরগির বিষ্ঠা দিয়ে তো আপনারা বায়োগ্যাস প্ল্যান্ট শুরু করলেন, তারপরে গরুর প্রয়োজনটা হলো কেন? গরুর প্রয়োজন হলো এই জন্য যে অনেক সময় মুরগি আমাদের ব্রয়লার যেহেতু বিক্রি করে দেই, অনেক সময় শেড ফাঁকা থাকে, সেই সময় গোবরের সাপোর্ট দিয়ে আমাদের যেহেতু নিজস্ব ইলেকট্রিসিটির দরকার, বায়োগ্যাস প্ল্যান্টটাও যেহেতু চালু রাখতে হবে এবং বিদ্যুৎ লাগবে আমাদের খামারের প্রয়োজনে, সেই জন্য আমরা গরুটাও করলাম। গরু করতে গিয়ে তখন ঘাসটাও করলাম। আচ্ছা, এইভাবেই মানে গরু, ঘাস, বায়োগ্যাস প্ল্যান্ট সবই তো আসলে পরস্পর সম্পৃক্ত। আমরা আপনার এই সমস্ত গল্পই শুনবো। শুরুতে আমরা কোন বিষয়টা দেখতে পারি? শুরুতে আমরা পোল্ট্রিটা দেখি, পোল্ট্রির থেকে আস্তে আস্তে আমরা সব দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, আসেন। খাঁচা, এটা তো একটু অন্যরকম খাঁচা। মানে গতানুগতিক ফার্মগুলোতে আমি যেভাবে দেখি সেটা যেমন, এটা ঠিক তেমন না। এটা প্লাস্টিকের কিছু নেট দিয়ে আপনি মাটি থেকে উপরে একটা খাঁচার মতো কিছু বানিয়েছেন। মানে ঠিক এইভাবে এই মুরগি প্রতিপালনের কি কারণ? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ব্রয়লার সাধারণত ডিপ লিটার সিস্টেমে ফ্লোরে করা হয়, কিন্তু আমরা আমাদের বায়োগ্যাস জেনারেটর যেহেতু চালানোর প্রয়োজন, আমাদের বায়োগ্যাস দরকার হয়, সেই জন্য আমার পোলট্রি ড্রপিংসটা
ডিপ লিটার সিস্টেম থেকে যে ড্রপিংসটা পাওয়া যায় সেটা দিয়ে বায়োগ্যাস উৎপাদন হবে। ড্রপিংস মানে ওই মুরগির বিষটা, যেটা মুরগির বিষটা, আচ্ছা। সেটা দিয়ে হবে না। তো আমাদের খাঁচা দরকার। তো ব্রয়লার, তখন আমি নিজেই চিন্তা করি যে ব্রয়লারটাকে খাঁচায় পালন করা যায় কিনা, এবং তারপরে একটু ট্রায়াল বেসিসে আমরা প্রথম 2-1টা ফ্লক করি এবং দেখি যে আমরা সাকসেসফুল হয়েছি, তখন আমরা ব্রয়লারটা খাঁচাতে পালন করি। আপনি এভাবে প্রতিপালন করার কারণে বিষটাগুলো ঠিক একবারেই আলাদা হয়ে যাচ্ছে, যেটা নতুন করে আপনাকে সংগ্রহ করতে হচ্ছে না। না, সেটাই। বিষটাটা সহজে, শুধুমাত্র বিষটাকে ডিপ লিটার সিস্টেমে যেমন তুষের মিশ্রণ থাকে, এখানে তুষ ছাড়া শুধু বিষটাটাই আমরা ব্যবহার করতে পারতেছি বায়োগ্যাসের র মেটেরিয়াল হিসেবে। আচ্ছা। পাশাপাশি দেখা যাচ্ছে যে মুরগির হেলথটা ভালো থাকতেছে, মুরগির বিষটা থেকে মানে ওরা পরিচ্ছন্ন থাকছে, যার জন্য হেলথ ভালো থাকছে, ওজন ভালো আসছে মুরগির। সব দিক দিয়ে আমরা দেখলাম যে এটাতে এই সিস্টেমটা ব্রয়লারে সফল হওয়ার জন্য খুব ভালো একটা পদ্ধতি। এইটা যে আমি দেখছি যে মুরগির ফিডার মানে খাওয়ানোর যে, এটা তো সাধারণত এটা বাজারে সাধারণত অন্যান্য পোলট্রি ফার্মগুলোতে যেভাবে দেখা যায় সুন্দর একটা রঙিন কিছু প্লাস্টিকের তৈরি পাত্র থাকে, আপনার এটা একটু অন্যরকম। মানে এটা কি নিজেরই উদ্ভাবিত? এটা আমার নিজস্ব উদ্ভাবিত। মানে এটা বিশেষত্বটা কি? হ্যাঁ, কারণ হলো বাজারে যে ফিডারটা পাওয়া যায় সেই পাত্রগুলোতে অনেক খাদ্য নষ্ট হয়। আমরা ওটা প্রথমে ব্যবহার করতাম। আপনি জানেন যে মুরগির খাদ্য হলো সবচেয়ে মূল্যবান। পোলট্রি ফার্মিং এ সবচেয়ে ব্যয়বহুল হলো মুরগির খাদ্য। সেই খাদ্যটা যদি ওয়েস্টেজ হয় তাহলে খামারিরা লাভবান হতে পারে না। আচ্ছা। সেইটা মাথায় রেখে আমরা পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা চালায় এই ফিডারের ডিজাইনটা আবিষ্কার করি। এতে আমার ফিড ওয়েস্টেজ হয় না। খুব ভালো। এই খাবারটা কি? এটা ওই যে কোম্পানি থেকে, এটা স্টার্টার ফিড। মানে ওদের ওই শুধু ওটাই নাকি নতুন কিছু এখানে মিক্সড করা? না, নতুন কিছু না, এটা কোম্পানি থেকে আমরা যেটা ফিডার কিনি। আবার ওদের পানি খাওয়ার পদ্ধতিটাও দেখছি অন্যরকম। সব আপনার সবকিছুই একটু একটু আলাদা। পোলট্রি যখন ব্রয়লার আমি শুরু করি তখন ওই যে ম্যানুয়ালি যখন আমরা পানি দিতাম, ড্রিঙ্কার গুলো কিছুক্ষণ পর পর এসে দেখে যে ওরা প্রচুর পানি খায় এবং ড্রিঙ্কার পূরণ করে দেওয়ার জন্য লেবার কস্ট আমার বেশি হয়। তো অটো ড্রিঙ্কার দরকার। অটো ড্রিঙ্কার বাজারে পাওয়া যায়, কিন্তু ওটার এক্সপেন্সের কথা চিন্তা করে নিজস্ব ডিজাইনে আমরা একটা অটো ড্রিঙ্কার করছি। খুব লো কস্ট ড্রিঙ্কার এগুলো। ওরা 1 ফোঁটা পানি খাচ্ছে, 1 ফোঁটা এসে পূরণ হয়ে থাকতেছে। আচ্ছা, ঠিক আছে। মুরগি আপনি এখানে বাচ্চাগুলো আনছেন যখন, এখানে এই বাচ্চা অবস্থা থেকে একদম বড় হওয়া পর্যন্ত, মানে এগুলোকে আপনি বিক্রি করার আগ পর্যন্ত এই সময়টা কতদিন? আমরা সাধারণত 24 দিন থেকে 30 দিন এর মধ্যে বিক্রি করে দেই। এর মধ্যেই ম্যাচিউরড হয়ে যাচ্ছে? হ্যাঁ, এর মধ্যে 1100-1200 ওজন হয়ে যায়। আমরা ভেতরে দেখলাম যে স্ক্র্যাপার দিয়ে ময়লাগুলো টানা হচ্ছে, সব ময়লাগুলো বের করে ফেলা হচ্ছে। তারপরে এটা কি? এইটা স্ক্র্যাপারটাকে টানার যন্ত্র, এটাকে পুলার বলা হয়। আচ্ছা। এটা একটা 1 হর্স মোটর দিয়ে ঘোরানো হয়, সেটা দিয়ে এই বিষটাগুলো চলে আসে। আসার পরে আসেন দেখেন, এদিক দিয়ে ড্রপিংস গুলো ইনলেট ট্যাঙ্কে চলে আসে। এটা হলো ইনলেট ট্যাঙ্ক, বায়োগ্যাস প্ল্যান্টের ইনলেট ট্যাঙ্ক। এদিক দিয়ে বিষটাগুলোকে ডাইজেস্টরে ঢুকানো হয়। ওই ময়লাগুলো সরাসরি এসে এখানে প্রথমে জমা হচ্ছে? এখানে জমা হচ্ছে। এখানে আমরা পানি দিয়ে ডাইলুট করে ইনলেট ট্যাঙ্কে ঢুকানো হয়। আচ্ছা। ডাইজেস্টরে চলে যায়। ডাইজেস্টরের ক্যাপাসিটি হলো 2000 সেফটি বায়োগ্যাস প্ল্যান্ট। ডাইজেস্টর 2000 সেফটি বায়োগ্যাস তৈরি করে সে। আচ্ছা, আপনাকে ডাইজেস্টর। এইখানে একটা বড় কুয়া আছে। হ্যাঁ, 24 ফিট ডায়া, 24 ফিট ডেপথ একটা কুয়া আছে। এটার ক্যাপাসিটি হলো 2000 সেফটি। এই সেন্টার, এটা হলো ডাইজেস্টরের সেন্টার। এদিক দিয়ে গ্যাস বের হয়ে আমাদের ইঞ্জিন ঘরে চলে যায়। জেনারেটর যেখানে চলে সেখানে ইঞ্জিন, এই গ্যাস দিয়ে ইঞ্জিন চলে এবং আমরা 7.5 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করি এটা দিয়ে। শুধু মুরগির বিষটা দিয়েই কি? শুধু মুরগির বিষটা দিয়েই এটা 7.5 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটা শুধু আপনাদের ব্যবহারের জন্য? আমাদের ব্যবহারের জন্য। আমরা ইচ্ছা করলে বাইরেও দিতে পারি। এটাকে আরো বড় আকারেও নিয়ে যেতে পারি, 20 কিলোওয়াট 50 কিলোওয়াটেও নিতে পারি।
তো আমরা আপাতত আমাদের কাজগুলো করছি, এবং বাংলাদেশে অন্যান্য জায়গায় বায়োগ্যাস প্ল্যান্ট, বায়োগ্যাস ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখানে সাধারণত ডুয়েল ফুয়েল ইউজ করে, ডিজেলের সাথে মিক্স করে। আচ্ছা, কিন্তু আমাদের হলো 100% বায়োগ্যাস থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। বাহ। আপনাদের উৎপাদিত বিদ্যুতের চাহিদা যদি বাইরে থেকে যদি রিকোয়ারমেন্ট আসে, আপনারা কি সেটা করবেন? হ্যাঁ, আমরা এটা উৎপাদন ক্ষমতা বাড়াই দিয়ে আমরা বাইরে চাহিদা, মানে সেই সুযোগটা আছে? হ্যাঁ, সেই সুযোগ আচ্ছা। আছে। আমরা তো যতটুকু জানি যে বায়োগ্যাসের মধ্যে হাইড্রোজেন সালফাইড থাকে এবং সেই সঙ্গে আরো বেশ কিছু উপাদান থাকে যেগুলো কিনা আপনার কোনো মেশিন, ইঞ্জিন চালানোর ক্ষেত্রে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে আপনারা বায়োগ্যাস থেকে H2S-টা, হাইড্রোজেন সালফাইডটা কিভাবে রিমুভ করেন? আপনি ঠিকই বলেছেন, বায়োগ্যাসে অনেক রকমের ইম্পিউরিটিস থাকে যেটা মেশিন চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো আমরা বায়োগ্যাস থেকে যে গ্যাসটা আসছে সেটাকে প্রথমে ময়েশ্চারটাকে ট্র্যাপ করি আমরা এই ফিল্টারে, এটাতে ময়েশ্চার জমে গেলে সেটাকে আমরা আউট করে দিতে পারি, ওই সিস্টেমে ওটা করা আছে ফিল্টারটা। সেখান থেকে গ্যাসটা চলে আসে এই ফিল্টারে। এটা একটা ফিল্টার। হ্যাঁ, আচ্ছা। এইখানে হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য ইম্পিউরিটিস গুলোকে ট্র্যাপ করি। করার পরে এই গ্যাসটা আমরা ইঞ্জিনে নিয়ে যাই। প্রথম দিকে আমরা দেখতাম যে যখন আমরা এই ফিল্টারগুলো ইউজ না করতাম তখন ইঞ্জিনটা 2 মাস চলতো না, কম্প্রেশন উইক হয়ে যেত। মানে হাইড্রোজেন সালফাইড খুব করোসিভ, মেটালের জন্য করোসিভ। তার মানে আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রোজেন সালফাইডটাকে রিমুভ করতে হবে, হাইড্রোজেন সালফাইড এবং ময়েশ্চারকে। আচ্ছা। তো তারপরে আমরা ওই গ্যাসটাকে এই ইঞ্জিনে ব্যবহার করি, এবং 1996 সাল থেকে আমরা এই ইঞ্জিনটা চালাচ্ছি, যখন কিনা বাংলাদেশে কোথাও বায়োগ্যাসের ইউজই জানতো না ঠিক মতো। সেই সময় আমরা বিদ্যুৎ উৎপাদন করি। তখন থেকে বায়োগ্যাস দিয়েই বিদ্যুৎ উৎপাদন করছে আমাদের খামারের জন্য। এবং আমি যেটা বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এই প্রযুক্তি যদি সঠিকভাবে আমরা আমাদের দেশে, বাংলাদেশে ছড়াই দিতে পারি, আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা বিপ্লব সাধন করতে। তার মানে আপনি কি মনে করেন যে আমাদের যে ফসিল জ্বালানি যেগুলো, ডিজেল, পেট্রোল, এই পেট্রোল এগুলো দিয়ে আমাদের তো সমস্ত মেশিনারিজগুলোই চলছে, এই মেশিনারিজগুলো চলার ক্ষেত্রেও শুধুমাত্র বায়োগ্যাস নির্ভরতাও যদি, মানে বায়োগ্যাস দিয়েও সেই সমস্ত মেশিন চালানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই। একটু যদি বলেন আমাকে যে তাহলে ওই ফসিল ফুয়েল দিয়ে যা মেশিন চালানোতে বায়ু দূষণের একটা ব্যাপার থাকে, অবশ্যই। তার মানে এই মাত্রাটা কিরকম, ওটা দিয়ে কেমন, আর এটা দিয়ে বায়ু দূষণ হচ্ছে কিনা? এই ইঞ্জিন যেটা আমরা ব্যবহার করছি সেটা আসলে ফসিল ফুয়েল দিয়ে চলে। ফসিল ফুয়েল যেমন পেট্রোল দিয়ে চলে, পেট্রোল ইঞ্জিন, এটাকে আমরা কনভার্ট করেছি বায়োগ্যাসে। এটা চালানোতে হয়েছে কি আমাদের খরচ, যেমন এই ইঞ্জিন সেটিং করতে আমাদের খরচ হয়েছে হয়তো সেই সময় আমি যখন করেছি তখন 3 লাখ, 3.5 লাখ, আর এখন করলে হয়তো 5 লাখ, 5.5 লাখ, কিন্তু এটা একবারের জন্যই। তারপর শুধুমাত্র 1 মাস 1.5 মাস পর পর মেনটেনেন্স খরচ যেটা আছে, মোবিল ড্রেন করা, মোবিল করা, ওটা 1,000-1,500 টাকার একটা খরচ আছে। এইখান থেকে এই বায়োগ্যাস থেকে ইঞ্জিন চলে, এখান থেকে এই শ্যাফটটাকে ইউজ করা হয় এটা পাওয়ার এনহ্যান্স করার জন্য, মানে শক্তিটাকে এনহ্যান্স করার জন্য, আচ্ছা, শক্তি বাড়ানোর জন্য। এটা একটা ডিফারেন্সিয়াল ইউজ করা হয়। এখান থেকে লাইন শ্যাফটের মাধ্যমে এই পুলিগুলো এবং ফ্লাই হুইল ব্যবহার করা হয়। এইখান থেকে আমরা 7.5 কিলোওয়াট একটা অল্টারনেটর ইউজ করতেছি, ডায়নামা। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাশাপাশি আর একটা জিনিস লক্ষ্য করেন, লাইন শ্যাফটের মাধ্যমে আর একটা লাইন শ্যাফট চালায়, ওখান থেকে আমরা ঘাস কাটা মেশিন চালাচ্ছি। ঘাস কাটা মেশিন গরুর জন্য খাবার। আমরা অনেকগুলো কাজ ফ্রি অফ কস্ট করতেছি, এবং এটা 1996 সাল থেকে আজ পর্যন্ত আমরা কোনো রকম খরচ ব্যতীত আমরা এই সুযোগগুলো নিতে পারছি। আমি মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বায়োগ্যাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইমপ্যাক্ট প্রকল্প, রাজশাহী বিভাগ।
বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের কাজ আমি মনে করি সরকারের নেতৃত্বে সম্প্রসারিত হওয়া দরকার। বিভিন্ন বেসরকারি সংস্থা এলোমেলোভাবে অদক্ষ জনবল দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের কাজ করতে যেয়ে মানুষ এই প্রযুক্তির প্রতি অনীহা এসে যাচ্ছে। কারণ প্রযুক্তি লাকসই টেকসই, এই প্রযুক্তি যদি আমি সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তাহলেই সারা দেশের মানুষ এটা গ্রহণ করবে। আর সাবসিডি দিতে হবে না, ঋণ দিতে হবে না, মানুষ লাইন ধরে এই প্রযুক্তি গ্রহণ করবে। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত জৈব সার একমাত্র নিরাপদ সার, যে সারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব, নিরাপদ মাছ উৎপাদন করা সম্ভব। যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রযুক্তির সম্প্রসারণের কাজ করছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কাজ প্রশিক্ষণ দেওয়া, শিক্ষিত, আধা শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। এর পাশাপাশি আমরা এই গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি সম্প্রসারণের কাজ করছি। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। সেই উদ্দেশ্যে শাহজাহানপুর উপজেলা আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শাহজাহানপুর উপজেলায় আমাদের হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, গরু মোটাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা। আপনারা জেনে খুশি হবেন যে শাহজাহানপুর উপজেলায় যতগুলো আমাদের লক্ষ্যমাত্রা আছে তার থেকে প্রায় 4 গুণ বেশি ডিম উৎপাদন করা হয় এবং মাংস উৎপাদনের পরিমাণও প্রায় দ্বিগুণ। আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকলে আমাদের দারিদ্র্য বিমোচন লক্ষ্য গভর্নমেন্টের লক্ষ্য অর্জিত হবে। এটা দেখে প্রথমে আসলে যে কেউ বিভ্রান্ত হবেন, এই গাছগুলো দেখে মনে করবেন যে আসলে ভুট্টার গাছ, মনে হতেই পারে, কিন্তু আসলে এটা গরুর খাবারের জন্য ঘাস। এই ঘাসটার বিশেষত্ব আছে, আমি একটু জানতে চাই আপনার কাছে। এটা কি বলা হচ্ছে এই ঘাসটাকে? এটা পাকচং ঘাস। এই ঘাসটা দ্রুত বর্ধনশীল। আচ্ছা, এটা অল্প জায়গায় অধিক পরিমাণে উৎপাদন করা যায়, যেটা আমাদের গরুর খাদ্য হিসাবে খুব ভালো লাভজনক। দ্রুত বর্ধনশীল মানে এই গাছটা ছোট থেকে এই পর্যায়ে আসতে কতদিন সময় লাগলো? 20 দিন বা 25 দিন, এর বেশি সময় লাগে না। এত দ্রুত বড় হয়? খুব দ্রুত বড় হয়। গরুর খাদ্যর যে যোগান, যেটা আমরা যদি কেনা খাদ্যে দেই তাহলে এটাকে গরুর ফার্মটাকে লাভজনক করা কঠিন। তো সেই জায়গায় এটা আমাদের জন্য খুব লাভজনক একটা ক্রপ হিসেবে আমরা দেখি আর কি ঘাসটাকে। একজন গানের মানুষ যখন তার পেশাগত জীবনকে চালিয়ে নেওয়ার জন্য গান ছাড়াও অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তখন দেখা যায় তার সেই জীবনকে আরও বেশি দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গানটাই অনেক বেশি উজ্জীবিত করে রাখে তাকে। আমরা আজ সেই তেমন একজন মানুষের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। খোকা ভাই, আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশ টেলিভিশনে এবং বাংলাদেশ বেতারে রবীন্দ্রসঙ্গীতের তালিকাভুক্ত শিল্পী হিসেবে আছেন, গান করছেন। আমরা আপনার কাছ থেকে আজকে একটু গান শুনতে চাই। যেহেতু গান করি, গান না গাইলে আমার ভালো লাগে না। সব কাজের পরে গানটাই আমার জন্য। আসলে আপনার গান বলে কথা না, রবীন্দ্রনাথের গান আমাদের সবার মনে এভাবে ভুলিয়ে দেয়। আর ঠিক সে কারণে কি আপনি ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হওয়ার পর আপনার এই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, মানে বগুড়ার এই রাঙামাটির পথের টানেই কি আপনি বগুড়াতেই থেকে গেলেন এবং এই খামার করার উদ্যোগ নিলেন, তাই তো? ঠিকই বলেছেন। এটার একটা আকর্ষণ আছে, নিজের দেশ, নিজের মাটি। এবং এখানকার মাটি খেয়াল করে দেখবেন লাল মাটি, কিন্তু রাঙামাটি আপনার মিলে গিয়েছে আর কি। হ্যাঁ, আপনার এই রাঙামাটির টান, বগুড়ার মাটির প্রতি টান এবং সেই সঙ্গে আপনার জীবনে অর্জিত যত শিক্ষা, সব কিছুই আপনি
বিলিয়ে দিয়েছেন দেশের কাজে, মানুষের জন্য। আপনার এই প্রয়াস ছড়িয়ে পড়ুক আরও মানুষের মাঝে। আপনার মধ্য দিয়েই যে সমস্ত মানুষ জীবিকার পথ দেখেছেন, যে সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছেন, তাদের সকলের জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। হৃদয়ে আজ শুধুই বাজে